গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি শ্রীমন্ত, গল্পের তরীর একজন মাল্লা। গল্পের তরীর এবারের নিবেদন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে তাসের ঘর। বীরভূম জেলার লাভপুর বাংলা সাহিত্যের এই জনপ্রিয় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি। 1898 সালের 23শে জুলাই তাঁর জন্মদিন হিসেবে বহুজন স্বীকৃত। তাঁর রচনায় বারবার উঠে এসেছে সংসারের বৈচিত্র্যময় গল্প, কখনো সম্পর্কের টানাপোড়েন, আবার কখনো এক টুকরো জীবনের চালচিত্র। আমরা তাঁর লেখায় বারবার ফিরে পাই বীরভূম বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোস্টম, বাউরি, ডোম গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা, গ্রাম জীবনের ভাঙনের কথা, নগর জীবনের বিকাশের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1955 সালে রবীন্দ্র পুরস্কার, 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 1962 সালে পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সুপারিশ করেছিলেন স্বয়ং কৃষ্ণ কৃপালিনী, কিন্তু লাতিন আমেরিকার বিশ্ব কবিতার বরপুত্র পাবলো নেরুদা সেবার নোবেল প্রাইজটি পেয়েছিলেন। দুর্ভাগ্য, সেই বছরেই মৃত্যু হয় লেখকের। নিয়ম অনুযায়ী তাই মৃত্যুর পরে আর বিবেচিত হয়নি তাঁর নাম। আমাদের এই গল্প পরিবেশনের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তরপুরুষ শ্রী অমল শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা ওনার কাছে আরও কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এই গল্পটি আসাম হায়ার সেকেন্ডারির ক্লাস 11-এর বাংলা পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত রয়েছে। আজকের গল্প পাঠে রয়েছেন শিল্পী বিশ্বাস। বিভিন্ন চরিত্রে ঋত্বিকা মুখার্জি, মনিকা অধিকারী, শুভদীপ সাহা, শুভাঙ্গী সাহা, সোহিনী ঘোষ, সোমতীর্থ গাঙ্গুলি, অনিন্দিতা রায়চৌধুরী, পৃথ্বীরাজ চৌধুরী, সোনালী চৌধুরী ও সৌপর্ণ গাঙ্গুলি। আর গল্পের সূত্রধর আমি শ্রীমন্ত ভদ্র। শিল্পী বিশ্বাস এবং মনিকা অধিকারীকে গল্পের তরীর সকলের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাই এই গল্পে আমাদের সঙ্গে যোগদানের জন্য। তাহলে আসুন শুরু করা যাক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত গল্প তাসের ঘর। অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল। 6টা পিরিচ, পেয়ালা, চাদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস। দামও নিতান্ত অল্প নয়। 4 টাকা। 4 টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব সজ্জন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হলেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন। আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন। তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে। মা বলিলেন, চায়ের সেটটা আজ বের করো তো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিতা ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল, 5 টাকা রয়েছে কেন মা?
আর একটা কাপ কি হলো? এই দেখো বাপু, সবে এই আমি বের করে আনছি, আমার দোষ দিও না যেন। বিরক্ত হইয়া মা বলিলেন, দেখো না ভালো করে খুঁজে, ঘরের কোথাও আছে, পাখা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল, পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে তো কোথাও নেই। দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন, তোমার দোষ কি মা? সবই আমার কপালের দোষ। তোমরা সব চোখ কপালের উপর তুলে কাজ করো কি না, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে, কিন্তু এই ক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না। পেয়ালাটিও কোথাও খুঁজিয়া পাওয়া গেল না। মা হাঁকিলেন, বৌমা, বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল। সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল, আমায় ডাকলেন? শাশুড়ি বাসনন্ত প্রাণ, সিন্দুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়াই বাঁচিয়া আছেন। পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি বাউরিদের না ডোমেদের? শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল। উত্তর করা তার অভ্যাস নয়। শাশুড়ি বলিলেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হলো? একটু নীরব থাকিয়া বধূ বলিল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, হ্যাঁ, তা বেশ করেছো মা, কি আর বলবো বলো। সত্য কথা। এমন অকপট ভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন, বাকি 5টাকে আমি ভেঙে চুরমার করে ফেলে দেব। রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর। শৈল সবই নীরবে সহ্য করে। সে নীরবেই দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিলেন, তা ভেঙেছ বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওপরের কাজ সেরে এসো, জল খাবারগুলো করতে হবে তো নাকি? শৈল উপরে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল। বলিলেন, নাও, তোমাদের দেশের মতো খাবার তৈরি করো দেখি। শৈল খাবারের স্বাদ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল, সমস্তর ভেতরই মাছের পুর দেবো তো মা? হ্যাঁ, মাছের পুর? হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না। ময়দার ঠোলার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল, জানেন মা, এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। আমার বাবার আবার হিং ভিন্ন কোনো জিনিস ভালোই লাগে না, আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না। আফগানিস্তান থেকে কাবুলি সব আসে, তারাই দিয়ে যায়। পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়া গাঁয়ের সঙ্গে কি আর সেই সবের তুলনা হয়? না সেই সব জিনিস পাওয়া যায়? পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা, কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে। শুধু বাবাকে খুব খাতির করে কিনা, টাকা করি অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেকে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং এগুলো সব ছোট ছোট ঝুড়ির এক ঝুড়ি দিয়ে যায়। 5 জনের মিলে সে হয় কত, কাঁচা জিনিস অনেক পচেই যায়।
ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল, এই আরম্ভ হলো এইবার। অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল। সত্য কথা, শৈলর ওই এক দোষ। বিনীত, নম্র, মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না। হাই 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 হাই, দেখো গো আমার কপালে এই ছিল গো, দরজাল বউ এসে আমার হার মাস কালি করে দিলে গা। পাশের বাড়ি তুমুল কোলাহল উঠিতেছিল। শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে। শোনাচ্ছে গা, দরজা সব সময় দরজাল শোনাই, মুখে মুখে তর্ক। শৈলর শাশুড়ি বলিলেন, তা যা খুশি হয় হোক মা, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না। দোষ করলে বকবো কি, মুখের দিকে চাইলে মায়া হয়। ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে। দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা কননি, শেষে মা আবার বলে কয়ে কথা বলেন। তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক নয়, বিড়ি না, সিগারেট না, উফ, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধ হয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন, বলিলেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও দেখি, দেখো যেন মাছের কাঁটা না থাকে। ছোট মাছ তো, কাঁটা বাঁচতেই হাত চলছে না মা, তবে এই হয়ে গেল। কড়ায় এক ঝাঁক মাছ ছাড়িয়া দিয়া সে আবার বলিল, আমার মা কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতেই দেবে না। 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন। কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়া বলিলেন, নাও নাও, সেরে নিয়ে চুনটু বেঁধে ফেলো গে। কেশ প্রসাধন অন্তে শৈল কাপড় ছাড়িতেছিল। ননদ গৌরী প্রশংসম্মান দৃষ্টিতে ভাতৃ জায়ার দিকে চাহিয়া বলিল, উফ, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। আর আমাদের দেখো না, যেন কাঠ পুড়িয়ে। এই যে দেবার নয় ভাই, হইলে তোমাকেও দিতাম। আমার আর কি রং দেখছো? বাবার, মার, দাদার, আমার অন্য বোনদের যদি দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছে। শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা, ভূষণ, রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল। শৈল হাসি মুখে প্রণাম করিল। ও বাড়ির গিন্নি বলিলেন, এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, তার লেখাপড়া টরাও জানে নাকি? স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না। বাড়িতেই পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরই। কথা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল। ও বাড়ির গিন্নি বলিলেন, কে জানে মা, আজকাল কি যে হাল হলো দেশের, মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না।
আমার বৌমা তো কলেজে পড়ছিল, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি। আমার বোনেরা সব ভালো করে পড়ছে, বাড়িতে দাদাই পড়ান। পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা, ইংরেজি, বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলবেন মা, কাজকর্ম মানে অবশ্যই বাবারই বিজনেস আছে, সেই বিজনেস যদি দেখতে বলেন তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার আমার অবকাশ নাই। তা কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়ই। আমাদের সেখানে 3 পুরুষ বাস হয়ে গেল। বাবা সেখানে কন্ট্রাক্টরি করেন। কিরকম পানটান? আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই মাঝে মাঝে বলেন যে এরকম করলে আর চলবে না মা, তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন, মোটর কিনবেন না, এ করলে চলবে না। আবার বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবও না, অন্য কোথাও যাবও না, আর গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে, আমি রোজগার করছি, তারা যদি না পারে। লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসে। প্রবাসিনী গিন্নি এবার শৈলর শাশুড়িকে বলিলেন, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমাদের চেয়ে তো অনেক বড় ঘর। তত্ত্ব তল্লাশ করেন কেমন বেয়াইরা? বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে অনেক বড় ঘর। এই কথাটুকুতেই অমরের মা যার পর নাই আহত হইয়া উঠিলেন, মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে আমি জানি না, তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই, কিন্তু কই কোনো তত্ত্ব তল্লাশ তো দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলিয়া উঠিল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধরন। তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার ঘরে আনবো, তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্ব তল্লাশ এত দূর থেকে তো করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠিলেন, কি বললে বৌমা? তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? আপনাদের কথা তো বলিনি মা, আপনি জিজ্ঞাসা করে দেখবেন, 150-80 চাইলেই দেন তিনি, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। শুধু গ্রামবাসী নয়, উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী, দেশ দেশান্তর এই সংবাদ রটিয়া যাইবে। অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বলিলেন, ভালো ভালো অমর আসুক, আমি জিজ্ঞাসা করব। কই ঘুণাক্ষর তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বলিলেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। না 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 না, সে নেবে কেন ভাই? সে নেওয়া যে তার অন্যায়, নিজ কাজ। ছি ছি, শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলিকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে। ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন, সংকীর্ণ তাহার পরিধি, তবুও সে স্বাধীন,
তাই মাসে 2 বার করিয়া সে বাড়ি আসিয়া থাকে। অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারের অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে। এ কয়দিন বধূর সঙ্গেও একরূপ বাক্যালাপও করেন নাই। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়। সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে। সংসারের নিয়ম, কাল অগ্নির উত্তাপও হরিয়া থাকে, মনের আগুনও নিবিয়া আসে। কিন্তু শৈলর দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুন শিখা হ্রস্ব হইতে না হইতে ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল। পাড়ায় ঘরে ঘাটে এ লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল। সেদিন সরকারদের মজলিসে একদফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণেই শুনিয়া আসিলেন। দিন 10 পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল। শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কথাটি মিথ্যা, তবুও বারবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই। কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জা বোধ হইয়াছে। তাহার হাত চলে নাই, ঠোঁট কাঁপিয়াছে, চোখে জলও দেখা দিয়াছে। সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছে। শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল। অমর আসিলেই সে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িবে। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল। অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল। ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয়, অমর বচসা জড়িয়া দিয়াছে কলির সহিত। এই 8 মাইল রাস্তা, মালের ওজন মোটে 8 মণ 25-এর। তোকে 2 আনা দিলাম, আবার কত দেব? লোকটাও ছাড়িবার পাত্র নয়। সে বলিতেছিল, তখন আপনি কেন চুকিয়ে নেন নাই মশাই? হ্যাঁ, তখন তাকে আবার হুকুম ঝাড়লেন, এই দাঁড়াও, হ্যাঁ আমাদের রেট 3 আনা, 3 আনাই দিতে হবে, দিতেই হবে, দেন দেন দেন। নিকলো বেটা হারামজাদা, নিকলো বলছি। এই নে পয়সা, কিন্তু এক্ষুনি নিকলো সামনে এসে বলছি। পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসে 4-4টে পয়সা লোকসান। মা বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, হ্যাঁ, তার জন্যে তোমার চিন্তা কি বাবা? বড় লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনি পাঠিয়ে দেবেন। অর্থ না বুঝলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্য স্বর আঘাত করিতে ছাড়ে নাই। অমর ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, তার মানে?
সেই জন্যেই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা। আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও, আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন 100, 50, 80, যখন যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্ত চিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে আগুন জ্বলিয়া উঠিল। সে ভ্রুকুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিল, কে, কোন হারামজাদা হারামজাদি সে কথা বলে? মা ডাকিলেন। বৌমা। শৈলর চক্ষুর সম্মুখে চারিদিক যেন দুলিতেছে। কি করিবে, কি বলিবে, কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না। শাশুড়ি আবার বলিলেন, চুপ করে রইলে কেন, বলো, উত্তর দাও। শৈল বিহ্বলের মতো বলিয়া ফেলিল, হ্যাঁ বাবা দেন তো। অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কটিতে আরম্ভ করিল। মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন। অমর বলিল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। মা বলিলেন, হ্যাঁ, আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে। এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা। বিচারক যেখানে বিধিবদ্ধ নিধানের মধ্যে আবদ্ধ নয়, সেখানে বিচার হয় না। বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল। সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল। রাত্রি 12টার ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল। শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন, কি শৈল যে, তুই যেমন হঠাৎ। শৈল ঢোক গেলিয়া বলিল, কেন মা, আমাকে কি আসতে নেই? তোমরা তো আনলে না, কাজে নিজেই এলাম। মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বলিলেন, ওরে, আনতে কি আর স্বাদ হয় না রে, না আমার মনের ব্যথা হয় না, কিন্তু কি করব বল, বাবুর রোজগার কমে গেছে রে, বাজার নাকি বড় মন্দা, তার উপর হৈমির বিয়ে এসেছে, খরচ আর করতে পারছি না মা। শৈল অবকাশ পাইয়া অঝোর ঝড়ে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মা বলিলেন, তোর সঙ্গে কে এসেছে শৈলী, জামাই? শৈল বিবর্ণ মুখে বলিল, না, আমার দেওর এসেছে। কই কই সে? ওমা, বাইরে কেন সে? ঘরের ছেলে। ওরে দাই দাই, দেখ তো বড় দিদির দেওর বাইরে দাঁড়িয়ে আছেন, ডাক ওকে, বল মা ডাকছেন। শৈলর বুক দুরু দুরু করিতেছিল। কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল, সে যেন সেখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর। দাই ফিরিয়া আসিয়া জানাইল যে বাহিরে কেহই নাই। মা আশ্চর্য হইয়া বলিলেন, সে কি, কোথায় গেল সে? তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে।
বিস্ময়ের উপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন। ট্রেন ধরতে হবে চলে গেছে, সে কি রে? তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম সেই ট্রেনই সে গিয়ে ধরবে, থাকবার তার উপায় নেই। মা আশ্বস্ত হইয়া বলিলেন, ফেরার সময় নামতে বলে দিয়েছিস তো? বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধহয় পারবে না। খুব জরুরি কাজ কি না, সিমলে থেকে কলকাতায় যাবে 1 টাকার চিঠি নিয়ে। সময় পৌঁছতে না পারলে তো সব মিছে হবে। এই সময়ে শৈলর জ্ঞানান্বেষী বড় দাদা বাড়ি ঢুকিল। পরনে তাহার খদ্দর সত্য, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন পাঞ্জাবি, মুখে একটা গোল্ডফ্রেক সিগারেট, হাতে কতকগুলি মাছ ধরিবার চারের উপকরণ। শৈলকে দেখিয়াই সে বলিল, আরে শৈলী, কখন? হ্যাঁ, এই তো দাদা, ভালো আছেন আপনি? তা বেশ। কই, তুই নতুন লোক খাস, বাংলাদেশের মানুষ। কই দে তো জানলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাবো আজ দেহাতে, এক জমিদারের তালাবে। শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা, একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদেরই পুকুরে খুব বড় বড় মাছ, আধমন, 15 সের, 25 সের, এক একটা মাছ। জানেন দাদা, যখন প্রথম গেছি একটা 18 সের কাতলা মাছ এনে দেওর বললে বৌদিকে কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়! এখন আর আমার ভয় হয় না। আধমন 25 সের মাছ দিব্যি কেটে ফেলি। যাবার তো ইচ্ছে হয় রে, হয়ে ওঠে না। কলকাতা যাই, তাও অমর বাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। ওর তুই অবশ্য যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম। আচ্ছা, দেখবো। আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার। কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হইয়া প্রশ্ন করেন, জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈল? শৈল নত মুখ করিয়া বলিল, দেশেও দালান করবেন। মাস দুয়েক পরে কিন্তু শৈলর মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কে হয়তো শৈলকে পত্র দেন না, সংবাদ লন না। তিনি স্বামীকে বলিলেন, দেখো, তুমি বিয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি। শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতি সম্বন্ধে সে অত্যুক্তি করে নাই। সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন। লিখিলেন, আমি আপনার অনুগ্রহীত ব্যক্তি। শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। আশা করি, প্রার্থনা করি, সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে। কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই। সে কোনো কথা প্রকাশ করে নাই। তবুও এই দীর্ঘ 2 মাসের মধ্যে কই কোনো আশীর্বাদ তো আসিল না।
শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দেন না। দয়া করিয়া কি ঘটিয়াছে আমাকে জানাইবেন। আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব। তারপর শেষে আবার লিখিলেন, অমর সংবাদ না দিলেও শৈলর নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম। কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই। আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চক্ষে জল আসিল। পূর্বে তাহার মনে ক্রোধ বহ্নি জ্বলিতেছিল, কিন্তু ইন্ধনের অভাবে সময় ক্ষেপে সে বহ্নি নিভিয়া গিয়াছে। প্রতি পদে তাহার শৈলর প্রতিমার মতো মুখ মনে পড়িত। বলুক সে মিথ্যা, তবু তার মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত। আজ বেআইয়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হইয়া গেল। শুধু বিদূরিত হইয়া গেল না, পুত্রবধূর উপর তাহার মন প্রসন্ন হইয়া উঠিল। পত্রের শেষ ভাগটুকুতে তিনি আবার সেইখানটা পড়িলেন যেখানে কলিকাতায় বাড়ি ইত্যাদি। তিনি অমরকে পত্র দিলেন, বেআইকে লিখিলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই, সে দোষ আমারই। শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। অমর আসিয়াছে, 10-12 সেরের একটা মাছ সে আনিয়াছে। শৈল তাড়াতাড়ি সেটি কাটিতে বসিল, বলিল, বড় জাতের মাছ বোধ হয় ধরা পড়েনি, এগুলো মাছলা জাত। ওদিক হইতে ভাতৃ যায়া বলিল, এই আরম্ভ হলো, শ্বশুর বাড়ির অবস্থা ভালো যেন আর কারো হয় না। রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলো তো? একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে, এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি। আচ্ছা, আমাদের 16 আনা একটাও তো পুকুর নেই, অথচ ছি ছি। আর এখানে মুক্তার গহনার চল হইয়াছে, আমার জন্য ঝুটা মুক্তার মালা 1 ছড়া। ও কি কাঁদছো কেন শৈল? ও কি শৈল, কাঁদছো কেন? শৈল, ও শৈল। শৈল বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল। সে কথা যে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়।